ডুয়েট ভর্তি পরীক্ষা 2025 গতকাল 10 আগস্ট ঘটে গেল ডুয়েটের ভর্তি পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় অংশ সকাল এবং বিকাল জুড়ে। তো সকাল শিফটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেই ভর্তি পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়। তো তারই প্রশ্ন আজকে আমরা সলিউশন করব। দেখো, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইলেকট্রিসিটি পার্ট থেকে এই ম্যাথটা আসে। এই ম্যাথটা যে এত সহজ, আমরা যখন কোচিংয়ে এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরে যখন এই ম্যাথগুলো করাই থাকি স্টুডেন্টদেরকে, তখন তাদেরকে বলি যে এই যে সহজ সহজ ম্যাথগুলো এগুলি কিন্তু ডুয়েটে আসবে। এই ম্যাথটি অলরেডি ডুয়েটে 17-18 সেশনে আসছে, আবার গতকালকে অর্থাৎ 24-25 সেশনেও সেম ম্যাথটা আসলো। খুবই ইজি এবং এক লাইনের ম্যাথ, বিশ্বাস করো একটি মাত্র লাইনে ম্যাথটি সলভ, আর কোনো এক্সট্রা কোনো ক্যালকুলেশন নাই। তো এরকম ম্যাথগুলো যখন আসে স্টুডেন্টরা বড় বড় থিওরাম ইত্যাদি মুখস্থ করে রাখে, কিন্তু ইজি এত সহজ সহজ টপিকগুলো কিন্তু কখনো চলে আসে। তো চলো এটা আমরা সলিউশন করি। প্রশ্নটা এরকম যে মোট রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে হয়। এখানে দেখো দুটি পয়েন্ট দেওয়া আছে, এ এবং বি। এ বি দেওয়া আছে এবং প্রশ্নে বলছে মোট রেজিস্ট্যান্স আর এ বি বের করো, অর্থাৎ আমাদের এই পয়েন্ট দুটো থেকে মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিষয়টা একেবারেই সহজ। যখন আমরা এ এবং বি টার্মিনাল ধরছি তখন এটাকে মূলত আমরা একটা সোর্স কল্পনা করব, যে আমাদের এই যে আর এ বি অর্থাৎ এ পয়েন্ট বি পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এখন এই সার্কিট দেখে মাথা ঘোরানোর কোনোই কারণ নাই, এটা আসলে খুবই সিম্পল। আমাদের ভ্রমের কারণে আমরা এটাকে জটিল মনে করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে খুবই সহজ। এখানে দেখো, আমরা যদি এই আর এ বি এখান থেকে রেজিস্ট্যান্স বের করতে হয়, তাহলে আমাদেরকে শেষ অংশ থেকে হিসাব করে করে আসতে হবে। শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 রেজিস্ট্যান্স এবং 5 রেজিস্ট্যান্স, অর্থাৎ 1 ওহম এবং 5 ওহমের একটি একটি করে দুইটি রেজিস্ট্যান্স আছে, এবং এটা সিরিজে আছে। কেন সিরিজে আছে এগুলো তোমরা ভালোভাবেই জানো, কারণ যখন কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে, এই একটি পথ এইটাকে তখন আমরা সিরিজ বলবো। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট যদি এদিক দিয়ে আসে, এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একটি মাত্র পথ আছে, এগুলো আমরা জানি, তাহলে এটা সিরিজে আছে। সিরিজে থাকলে কি হয়, রেজিস্ট্যান্সগুলো যোগ হয়, অর্থাৎ 5 5 এবং 1 6, তাহলে মোট ওহম কত, 6 ওহম। এই পুরোটা তখন আর দুইটা আলাদা রেজিস্ট্যান্স না কল্পনা করে আমরা একটি রেজিস্ট্যান্স কল্পনা করতে পারবো, যার মান হচ্ছে 6 ওহম। তাহলে 6 ওহমের একটি রেজিস্ট্যান্স, তার সাথে দেখো এই যে 4 ওহমের রেজিস্টরটি, এটা কিন্তু প্যারালালি থাকবে। প্যারালাল কখন হবে, যখন কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। ধরো এই 1 আর 5 এই দুটো মিলে হয়ে গেল 6 ওহম, এটা তখন বাদ হয়ে গেল। এই 6 এবং 4 এরা আবার প্যারালালে থাকবে। কেন, কারণ কারেন্ট এদিক দিয়ে আসলে এদিকেও যাওয়ার পথ আছে, এদিকেও যাওয়ার পথ আছে। দুইটি পথ থাকলে এটাকে আমরা কি বলি, প্যারালাল বলি। ঠিক আছে, আমি সলভ করব, আমরা একটু আইডিয়া নিচ্ছি যে কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায়। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সিরিজ, এটার সাথে এটা প্যারালাল। সবচেয়ে বেশি জটিলতা ফেস করতে হবে আমাদের এই মাঝখানে, যদিও এটা খুবই সহজ। এখানে দেখো ক্রস করা আছে, 6 ওহমের একটা রেজিস্টর, তার উপর দিয়ে ওভারল্যাপ করে 12 ওহমের একটা রেজিস্টর পাস করে চলে গেছে। এটা কিন্তু টাচ হয়নি, ওভারল্যাপ করে গেছে। আচ্ছা, এই জায়গাটা সিম্পলিফাই করা খুবই সহজ। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে 12 ওহম রেজিস্টরের যে এই টার্মিনালটি, এটা আমাদের বি এই টার্মিনালের সাথে যুক্ত হয়ে আছে কিনা, বি যেই পয়েন্ট তার সাথে কিন্তু কানেক্ট হয়ে আছে, অর্থাৎ এই পয়েন্ট বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, অর্থাৎ এই মাথার পুরো পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট বা বি ওয়্যার হিসেবে কল্পনা করতে পারবো। তাহলে একটা জিনিস বলো তো, এই 12 ওহম রেজিস্টরের এই মাথাটি এখানে থাকা যা কথা এখানে থাকা একই কথা কিনা। তুমি এই লাইনের যে কোনো অংশে যদি এই মাথাটাকে লাগাও, তাহলে সেম কাজটি কিন্তু করবে। ওই জিনিসটাই আমরা করব। দেখো যে আমরা এই যে ওয়্যারটা ক্রস হয়ে আছে, এটা এইভাবে না রেখে আমরা এটাকে সিম্পলি ধরে টানে এখানে নিয়ে চলে যাব। বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস দেখো, এই যে 6 ওহম রেজিস্টর, তার যে এই টার্মিনালটা, এটাও কি বি পয়েন্টের সাথে কানেক্ট আছে কিনা, অর্থাৎ এইটা এখানে থাকুক অথবা এখানে, একই কথা। তখন আমরা কি করব, এই তারের মাথাটা এখান থেকে ধরে আমরা এই পাশে নিয়ে আসব। খুবই সহজ, আমরা এটাকে এই পাশে এইটাকে এই পাশে আনলে
ক্রস জিনিসটা আর থাকছে না। তখন কেমন হচ্ছে দেখো, তখন এটা দেখতে কিছুটা এমন হবে। এই যে আমি 6 ওহম রেজিস্টরের মাথাটাকে কি করলাম, এই পয়েন্টে না রেখে এইখানে রাখছি, এবং এই যে 12 ওহম রেজিস্টরের মাথাটা এখানে না ধরে আমি টেনে এখানে নিয়ে যাচ্ছি। টেনে এখানে নিয়ে গেলে কি হবে দেখতে, দেখতে কিছুটা এইরকম হবে। দেখো এটা হচ্ছে সেই 12 ওহম ছিল এইরকম এই বরাবর, এটাকে আমি ধরে এইখানে নিয়ে চলে গেলাম। আর যে 6 ওহম রেজিস্টরটা এখানে ছিল, এটাকে এখানে না রেখে আমি টেনে এইখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে লাগাই দিলাম। তাহলে দেখো তো কানেকশনে কি কোনো পরিবর্তন আসলো? আসেনি, একই কানেকশন রয়ে গেছে, কিন্তু সার্কিটটা এখন আমাদের কাছে সিম্পল হয়ে গেল। কিভাবে সিম্পল? দেখো এটা সিরিজ, এই পুরোটা সিরিজ, এর সাথে এটা প্যারালাল, তার সাথে আবার 12 প্যারালাল। এই যে 4 এর সাথে কি এটা প্যারালাল। কেন প্যারালাল? কারেন্ট এদিক দিয়ে এই পথেও যেতে পারে, এই পথেও যেতে পারে, একাধিক পথ থাকলে এটা প্যারালাল। তাহলে এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল। এই পুরোটা যখন একটি রেজিস্টরের মতো কাজ করবে, তখন এই 1 ওহম রেজিস্টরটা কিন্তু আবার সিরিজে সংযুক্ত হয়ে যাবে। কিভাবে? কারণ কারেন্ট এখানে প্রবেশ করবে, করার পরে আবার এই যে সবগুলো তো তখন একটা কল্পনা করব, অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু এই বি পয়েন্টে আসতে হবে। তাহলে কারেন্ট প্রবাহের পথ কয়টা? একটা হবে, কারণ এই যে এই দিক দিয়ে প্রবেশ করবে, এই সবগুলোর মধ্য দিয়ে যায় আবার এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানেও আমরা বলতে পারবো এই সবগুলো তখন 1 ওহমের সাথে আবার সিরিজে চলে আসবে। যখন এটা সিরিজ হয়ে গেল, তার সাথে 6 প্যারালাল, 3 প্যারালাল হয়ে যাবে, এবং এই পুরোটা আবার 10-এর সাথে সিরিজে হয়ে যাবে। ঠিক আছে? জটিল মনে হইলেও তোমাদেরকে আমি যদি সিম্পলিফাই করে ভেঙে ভেঙে দেখাই, তাহলে বিষয়টা কেমন হয় দেখো। দেখো তোমাদের সুবিধার্থে আমি আরো সহজভাবে চিত্রটা অঙ্কন করলাম। এখানে যে 3 ওহমগুলো দিচ্ছি না, তোমরা বুঝে নাও। দেখো এখানে আমি কি করলাম, এখানে যে জিনিসটা করলাম, এই যে 1 এবং 5 এটাকে আমি কি করলাম, সিরিজ করে 6 করে দিলাম, কারণ সিরিজের রেজিস্ট্যান্সগুলো যোগ হয়। তাহলে এটা হয়ে গেল 6, 6 রাখলাম, তার সাথে 4 আছে প্যারালাল, 12 আছে প্যারালাল। এখন এটা কি এইভাবে হলো, এটা বাঁকা আছে, আমি সোজা অঙ্কন করলাম আর কি, হ্যাঁ, যেহেতু পয়েন্টগুলো সেম। তার সাথে 1 আছে সিরিজ, এরপরে আবার 6 এবং 3, এই যে এই দুইটা আছে প্যারালাল, এবং এটা আছে সিরিজে। তাহলে এটা আমি সহজ করার জন্য আঁকলাম, এটা না কেউ তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা মোট রেজিস্ট্যান্স আর এবি বের করতে যাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা যদি পেছন থেকে হিসাব করে আসি, যে এই যে এটা হয়ে গেল 6, এই 6, 4 এবং 12 সবগুলোই কিন্তু এখন কি, সবগুলোই প্যারালালই আছে, অর্থাৎ এই যে একাধিক পথ আছে। তাহলে হয়ে যাবে 6 প্যারালাল চিহ্ন, এটা 4 প্যারালাল, 12, 12। এই যে এগুলো হচ্ছে প্যারালাল চিহ্ন, দুইটা করে সাইন দিলে এই পুরোটা আবার কি হবে, একের সাথে সিরিজ হবে, যোগ হয়ে যাবে, এই যে যোগ চিহ্ন 1 দিয়ে দিল। এখন এটা যখন যোগ হয়ে গেল, এই সম্পূর্ণটা এটার সাথে সিরিজ হয়ে গেল, তখন এই জিনিসটা দেখতে আবার কিছুটা এমন লাগবে। 3, 6, এই দেখো এখানে আছে 10, এই যে 10, 3, 6 রাখলাম, এবং এই যে 1 এবং বাকি সবগুলো এই কন্ডিশনে আসার পর সবগুলো আবার এখানে চলে আসবে। তাহলে এই পুরোটা 6-এর সাথে 3-এর সাথে আবার প্যারালাল হয়ে যাবে। তাহলে এই যে পুরোটা প্যারালাল চিহ্ন কার সাথে, 6-এর সাথে এবং 3-এর সাথে, 6 প্যারালাল 3। এখন এই পুরোটা আবার একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেলে, পুরোটা যদি একটা কল্পনা করো, এই পুরো সিম্বলটা একটা রেজিস্ট্যান্স, তার সাথে সিরিজে আছে 10। তাহলে এই পুরোটা, এই যে আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, পুরোটা এটা আছে 10-এর সাথে সিরিজে, অর্থাৎ +10। শেষ। ম্যাথ মূলত এই একটি লাইনেই, আমি এগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখালাম। ম্যাথ মূলত এই একটি লাইন, এটা তোমরা যারা করতে পারছো তারা ডুয়েট অ্যাডমিশনে ভালো একটি ফলাফল করতে পেরেছো। আচ্ছা, এটা আমরা যদি একটু ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসছে 11.2।
অর্থাৎ 11.2 মোট রেজিস্ট্যান্স ওহম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো মাত্র একটি লাইনের কিন্তু ম্যাথ, আমি বোঝানোর স্বার্থে এত বড় মনে হলো, তোমরা এটা দেখেই খুব সহজে সিম্পলিফাই করে, যারা প্র্যাকটিস করেছো তারা দেখেই ক্যালকুলেটর চাপ দিলে এক লাইনে ম্যাথটা সলভ। ডিপার্টমেন্ট অংশে দ্বিতীয় ম্যাথটি যেটি আসে হচ্ছে হাইড্রোলিক্সের সান্দ্রতা বা ভিসকোসিটি থেকে। তো কোশ্চেনটা কিছু এরকম, 250 মিলিমিটার পার্শ্ব বিশিষ্ট 1.1 কিলোনিউটন ওজনের একটি বর্গাকৃতি ব্লক চিত্র অনুযায়ী 6 মাইক্রোমিটার পুরুত্বের তৈলের উপর দিয়ে 5.16 মিটার পার সেকেন্ড বেগে নামছে। শিয়ার পীড়ন ও তেলের ভিসকোসিটি বের করো। আমাদেরকে শিয়ার পীড়ন ও তেলের ভিসকোসিটি বের করতে হবে। প্রথম কথা শিয়ার পীড়ন, এখানে পীড়ন বিকৃতির একটি আলাপ আছে, পীড়ন বিকৃতি বের করতে হবে। আরেকটা হচ্ছে ভিসকোসিটি আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা সলভ করতে পারি কিভাবে? প্রথমে আমরা গিভেন ডাটাগুলো যদি একটু কালেক্ট করি, এখানে কি কি দেওয়া আছে দেখো। 250 মিলিমিটার পার্শ্ব বিশিষ্ট একটি ব্লক, অর্থাৎ এই যে আমাদের একটা চারকোনা বক্স আছে, এটার একটা পার্শ্ব হচ্ছে 250 মিলিমিটার। পার্শ্বর অর্থ হলো এখন যে কোনো একটা পার্শ্বের কথা বলছে, যেহেতু এটা বর্গ আকৃতি, আমরা জানি বর্গের প্রত্যেকটা ধার একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে, তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি কিন্তু 250 মিলিমিটার। তাহলে এখান থেকে কিন্তু এই বক্সের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে দেখো একটা পার্শ্বের লেন্থ দেওয়া আছে 250 মিলিমিটার, এটাকে আমরা 0.25 মিটার বলতে পারি যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে। এবং সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, যেহেতু এটা বর্গ আকৃতি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 2.5 ইন্টু 0.25, 0.25 ইন্টু 0.25, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আসবে 0.0625 আসবে মিটার স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করলাম। এরপরে দেখো ব্লকের ওজন দেওয়া আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে শিয়ার পীড়ন এবং ভিসকোসিটি বের করতে বলছে। শিয়ার পীড়ন অথবা যদি পীড়নের কথা বলি, আমরা পীড়ন সমান জানি, পীড়ন মূলত হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বল বলতে এই যে তার যে ওজনটা সেটি বল হিসেবে কাজ করবে, এবং ক্ষেত্রফল ওই বক্সের ক্ষেত্রফল আমরা বসাতে পারি। এখান থেকে খুব সহজেই আমরা কিন্তু পীড়ন বের করতে পারবো। তাহলে এই যে এখানে বলের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 1.1 কিলো নিউটন, কিন্তু এখানে আছে একটা টুইস্ট। কারণ কি, এটা একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? যে 20 ডিগ্রি কোণ করে কিন্তু এই জিনিসটা আছে। তো এই জিনিসটা আমাদের কিন্তু কনসিডার করতে হবে। এই যে বলটা, এটা তার আনুভূমিক বরাবর কতটুকু বল কাজ করছে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি প্রত্যেকটিরই দুটি করে উপাংশ থাকে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, আমরা জানি এদিকে তার নর্মাল কাজ করে, তার ওজনটা সরাসরি নিচে কাজ করে, এবং এই যে কোণটা উৎপন্ন হয় এটাও মূলত 20 ডিগ্রি। এইভাবে আমরা বলতে পারি যে এই দিকে যে আনুভূমিক বলটা, সেটা যদি আমি একটু ফ্রি বডি এখানে অঙ্কন করি, যে জিনিসটা আমি আঁকলাম, এই বক্সটাকে যদি আমি সোজা এরকম আনুভূমিক বরাবর কল্পনা করি, তাহলে তার ওজনটা নিচের দিকে এইভাবে কাজ করে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ওজনটা যেটা 20 ডিগ্রি কোণ করে কাজ করছে সেটা এদিকে ডাব্লিউ দিয়ে লিখলাম। তাহলে আমাদের এই পাশে হচ্ছে আনুভূমিক, এদিকে হচ্ছে উলম্ব বরাবর, ঠিক আছে? আমাদের যেহেতু এটা স্লাইড করে চলে আসছে, দেখো বক্সটা স্লাইড করছে 20 ডিগ্রি কোণে, তাহলে অবশ্যই আমাদের এই যে আনুভূমিক বরাবর বলটা নিতে হবে। আমরা জানি এই যে তার ওজন বা বলটাকে উলম্ব আনুভূমিক দুই উপাংশে ভাগ করা যায়। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি এদিকে আছে কোণ, আমাদের নিতে হবে এই উপাংশ। আমরা জানি কোণ যেদিকে কস সেদিকে, বিপরীত দিকে হলে সাইন হয়ে যায়। তাহলে 1.1 কিলো নিউটন, 1.1 ইন্টু 10⁻³ এটাকে নিউটনে কনভার্ট করলাম, ইন্টু যেহেতু আমি এই উপাংশ বরাবর নিব এই জন্য এটা সাইন থিটা, অর্থাৎ সাইন 20 ডিগ্রি। এটা মূলত হচ্ছে আমার মূল বল, ঠিক আছে? 20 ডিগ্রি কোণ করে কাজ করছে। তাহলে বল আমার 1.1 কিলো নিউটন না হয়ে সাইন 20 ডিগ্রি কাজ করবে। আর ক্ষেত্রফল আমরা এখনই পেলাম। তাহলে পীড়নটা আমরা কি লিখতে পারবো? দেখো 1.1 10⁻³ সাইন 20 ডিগ্রি, এটাকে ক্যালকুলেশন করলে আসে 376.5
0.22 এত নিউটন বল, ঠিক আছে, এত নিউটন বল। এবং ক্ষেত্রফল আমরা এখনই বের করলাম 0.0625 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পীড়ন পাবো নিউটন পার মিটার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে 52 নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্নে আমাদেরকে পীড়ন বের করতে বলছে, এটাই হচ্ছে তার কাঙ্ক্ষিত একটি অ্যান্সার। ঠিক আছে, পীড়ন এইভাবে আমরা বের করলাম। বাকি থাকলো সান্দ্রতা বা ভিসকোসিটি। আচ্ছা, এখন আমরা বের করব সান্দ্রতা বা ভিসকোসিটি। এটা বের করা খুবই সহজ। আমরা এই যে শিয়ার পীড়ন, এটা মূলত আমি শুধু পীড়ন লিখছি, এটা মূলত শিয়ার পীড়ন, যেটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। এই টাউ এর সাথে আবার সান্দ্রতার একটা সম্পর্ক আছে, সেটা হয়তো আমরা জানি, উই নো, যে টাউ ইকুয়াল হচ্ছে মিউ ডিইউ বাই ডিওয়াই। ঠিক আছে, শিয়ার পীড়ন সমান হচ্ছে ভিসকোসিটি ইনটু ডিইউ বাই ডি ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব সহজে আমরা এই যে মিউ এর মান বা সান্দ্রতা বের করতে পারবো। মিউ সমান আমি লিখতে পারবো টাউ ইনটু ডিওয়াই ডিইউ। এই যে টাউ মূলত হচ্ছে শিয়ার পীড়ন, অর্থাৎ এখনই যেটা আমরা বের করলাম তার মান। ডিওয়াই এবং ডিইউ, এই জিনিসটা হচ্ছে ডিইউ মূলত বেগ, কতটুকু বেগে, ওয়াই হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো টাও আমরা এখনই বের করলাম 6019.52 ইন্টু ডিওয়াই হচ্ছে কতটুকু পুরুত্বের বিষয়, জিনিসটা কতটুকু পুরুত্ব, এই যে এটা হচ্ছে 0.0060 মিলিমিটার। এটাকে মিটার করলে আসে হচ্ছে 6 ইন্টু 10⁻⁶ এত মিটার, মিটারে কনভার্ট করলাম। এবং ডিউ হচ্ছে বেগ, কত বেগে, দেখো আমাদের বেগ কিন্তু প্রশ্নে দেওয়া ছিল 5.16 মিটার পার সেকেন্ড, তাহলে 5.16 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে আমাদের সান্দ্রতা বা ভিসকোসিটি চলে আসবে, সেটা হচ্ছে 7 ইন্টু 10⁻�3। আর সান্দ্রতা বা ভিসকোসিটিকে আমরা পয়েজ সেকেন্ড এই এককে লিখি। এটাই মূলত আমাদের অ্যান্সার। এই হলো আমাদের শিয়ার পীড়ন এবং ভিসকোসিটির সমাধান। তাহলে চলো পরবর্তী ম্যাথটা আমরা একটু সলিউশন করার চেষ্টা করি। এই ম্যাথটাও রিপিট হয়েছে, এটা ডুয়েটের 4-5 সেশনেও আসছিল, সেই ম্যাথটাই আবার আসলো 24-25 সেশনে। প্রশ্নটা যদি আমি পড়ি, সেটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার দাবি করেন যে তার ইঞ্জিন 3.75 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। ইঞ্জিনটি পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে এতে ঘন্টায় 0.44 কেজি জ্বালানি খরচ হয়। জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 42,000 কিলোজুল পার কেজি। সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা 1400 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 350 ডিগ্রি সেলসিয়াস লিপিবদ্ধ করা হয়। ইঞ্জিনিয়ার তার দাবির সাথে কতটুকু যুক্তিযুক্ত এটা বের করতে বলছে। ঠিক আছে, খুবই সোজা প্রশ্ন, অনেক বড় মনে হলেও আসলে খুবই ইজি। চলো গিভেন ডাটাগুলো যদি আমরা একটু তুলি, কী কী দেওয়া আছে এখানে। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত জ্বালানি খরচ ঘন্টায় 0.44 কেজি হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা সেকেন্ডে কনভার্ট করবো, যে প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হচ্ছে। তো জ্বালানি খরচকে আমরা WF দিয়ে প্রকাশ করি, যেটা দেওয়া আছে 0.44। এটাকে আমরা 3600 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা আমাদের সেকেন্ডে কনভার্ট হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হচ্ছে এই হিসাবটা আমাদের কাছে চলে আসবে। এটা চলে আসবে কেজি পার সেকেন্ডে। ওকে, এর পরবর্তীতে দেখো দেওয়া হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ QF, এটার মান হচ্ছে 42,000। হ্যাঁ, QF এর মান দেওয়া আছে 42,000 কিলোজুল পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে আমরা 42,000 কিলোজুল তাপ শক্তি বা ক্যালোরি শক্তি পাই। এর পরবর্তীতে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে, তাহলে টি ম্যাক্স যেটা হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস, টি মিনিমাম যেটা দেওয়া আছে 350 ডিগ্রি সেলসিয়াস, যদিও এগুলো আমাদেরকে কেলভিনে রাখতে হবে। এখন মূল প্রশ্নে আমরা চলে আসি। মূল প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার যে দাবিটা করছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। এটার জন্য আমরা জানি আমাদের স্টেপ মাত্র 2টা। এই যে ইঞ্জিনিয়ারের দাবি, এই ধরনের ম্যাথ আসলে আমাদের কনসেপ্ট খুবই সোজা। প্রথমত আমাদেরকে আমাদের ইঞ্জিনের তাপমাত্রা দিয়ে একটা দক্ষতা বের করতে হবে এবং ক্যালোরিফিক ভ্যালু অথবা তাপ শক্তি ইত্যাদি আরেকটা দক্ষতা বের করতে হবে, এবং দুইটি দক্ষতা আমরা কম্পেয়ার করে দেখব। আমরা জানি সবসময়
তাপমাত্রা দিয়ে যেই দক্ষতা বের করা হয়, অর্থাৎ টিম্যাক্স মাইনাস টিমিন ডিভাইডেড বাই টিম্যাক্স, এই সূত্র ব্যবহার করে এটা সবসময় বেশি হতে হয়। আমরা ওই জিনিসটাই করব, তাপমাত্রা এবং তাপ দুইটা দিয়ে আলাদাভাবে দক্ষতা বের করব, তারপরে আমরা কম্পেয়ার করে দেখব যে ক্যালোরিফিক ভ্যালু দিয়ে এই দক্ষতাটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। যদি দেখি তাপমাত্রার থেকে এই মানটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই তার দাবি মিথ্যা। আর যদি দেখি যে না, তাপমাত্রার থেকে কম আসছে, তাহলে মনে করবো দাবি সত্য। তা চলো স্টেপগুলো আমরা ফলো করি। প্রথম ধাপে কাজ হচ্ছে যে ক্যালোরিফিক ভ্যালু বা গিভেন ডাটাগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে দক্ষতা বের করব। সো দক্ষতা, সো উই নো, এই যে দক্ষতা, এটা আমরা জানি বিপি ডিভাইডেড বাই কিউএফ ইন্টু ডাব্লিউএফ। এই সূত্র কিন্তু আমরা শিখে এসেছি, তাই না? এখানে ক্যালোরিফিক ভ্যালু এবং জ্বালানির খরচের হার, এই দুইটার গুণফল আমাদের ইনপুট শক্তি হিসেবে কাজ করে। তাহলে ইনপুট, আউটপুট হচ্ছে ব্রেক পাওয়ার, এটা আমাদের আউটপুট। আর প্রশ্নে কিন্তু এই যে বিপি এর মান দেওয়া আছে, কত বলো তো? বিপি অর্থাৎ আমাদের ইঞ্জিনের শক্তি 3.75 কিলোওয়াট। 3.75 কিলোওয়াট, এটা আমাদের বিপি বা ব্রেক পাওয়ার। তাহলে খুব সহজে আমরা এখান থেকে দক্ষতা বের করতে পারবো। 3.75 যেহেতু কিলোওয়াটে আছে, আমরা কিলোতেই রাখলাম, কারণ বাকি মানগুলো আমাদের কিলো জুল এইভাবে আছে। এরপরে কিউএফ এর মান হচ্ছে 42,000 ইন্টু ডাব্লিউএফ। ডাব্লিউএফ এর মান কত বলো তো? ডাব্লিউএফ হচ্ছে 0.44 ডিভাইডেড বাই 3600। তাহলে আমাদের মানটা আসে 0.7305। এটা যেহেতু আমরা দক্ষতা বের করছি, অবশ্যই এখানে আমাদের 100 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে যা আসবে এটা হচ্ছে 73.05%। দক্ষতা বের করার জন্য আমার 100 দিয়ে গুণ দিতে হয়। তাহলে আমাদের এই যে ক্যালোরিফিক ভ্যালু, তারপর হচ্ছে জ্বালানি খরচ, এগুলো ব্যবহার করে যখন আমরা দক্ষতা বের করলাম, সেটা আসছে 73.05%। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদেরকে দেখতে হবে তাপমাত্রা দিয়ে যে দক্ষতাটা বের হয়, এটার থেকে বড় হচ্ছে না ছোট হয়। আমি এখানেই ছোট করে দেখাই দিচ্ছি তোমাদেরকে, দেখো ম্যাক্স দিচ্ছি, অর্থাৎ এটাই সবচেয়ে বড় হওয়ার কথা। এটার সূত্র হচ্ছে টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড বাই টি ম্যাক্স ইন্টু 100। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, তাপমাত্রাগুলো আমাদের জানা আছে, 1673 মাইনাস 623 ভাগ হচ্ছে 1673 ইন্টু 100। তাহলে এটা যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি, আর কিছুই করতে হবে না, 1673 মাইনাস হচ্ছে 623 ডিভাইডেড বাই হচ্ছে 1673 করলে যেটা আসে সেটা হচ্ছে ইন্টু 100%। তাহলে এটা করলে আমাদের কাছে আসে 62.64%। দুইটা স্টেপের কাজ শেষ। প্রথম স্টেপে আমরা কি করলাম? তাপমাত্রা এবং ক্যালোরিফিক ভ্যালু ইত্যাদি দিয়ে আমরা দক্ষতা বের করলাম, যেটা আসতে আসে 73%। এবং যেটা বড় হওয়ার কথা, যে দক্ষতাটা তাপমাত্রা দিয়ে বের করে আমরা দেখতেছি 62.64%। এখন আমরা কন্ডিশন জানি, তাপমাত্রা সবসময় বড় হওয়ার কথা ছিল, যেহেতু এখানে এটা হয়নি, এর অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ারের দাবি সত্য নয় বা মিথ্যা। এই যে করলাম, এখন আমাদের মূল অ্যান্সার সেটাই, আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে। অতএব ইঞ্জিনিয়ারের দাবি, যেহেতু এই দক্ষতাটা এই দক্ষতার থেকে ছোট হয়েছে, তার মানে ইঞ্জিনিয়ারের দাবি সত্য নয়, অথবা ইঞ্জিনিয়ারের দাবি মিথ্যা। এটাই হচ্ছে আমাদের সলিউশন। পরবর্তী ম্যাথটা যদি তোমরা একটু দেখো, এটাও কিন্তু একটা রিপিটেড প্রশ্ন, কারণ এটা 15-16 সেশনে আসছে, আবার 24-25 সেশনে কিন্তু রিপিট হলো। প্রশ্নটা দেখো, তোমরা যদি বোর্ডে দেখতে পাচ্ছ, প্রশ্নটা যদি আমি একটু পড়ি। একটি স্টিল প্রপেলার শ্যাফটের শেয়ারিং পীড়ন 50 মেগাপ্যাসকেল অথবা মোচড় কোণ 1 ডিগ্রির থেকে বেশি অতিক্রম না করে, শ্যাফটের দৈর্ঘ্য ব্যাসের 26 গুণ, এর মধ্যে 4.5 মেগাওয়াট, আবার কমা দিয়ে বলছে 3 হার্টজ সঞ্চালন করলে শ্যাফটের ব্যাস কত হবে যদি জি এর মান 83 গিগাপ্যাসকেল হয়। অনেকগুলো গিভেন ডাটা দেওয়া আছে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে শ্যাফটের ব্যাস কত।
কিন্তু এখানে কন্ডিশন দুইটা, একটা হচ্ছে শেয়ারিং পীড়ন যদি 50 মেগাপ্যাসকেল হয়, এটা একটা কন্ডিশন, তাহলে ব্যাস কত। আরেকটা হচ্ছে যে টুইস্টিং অ্যাঙ্গেল 1 ডিগ্রি অতিক্রম না করে, তাহলে ব্যাস কত। এখন এখানে এই ধরনের প্রশ্ন যখন আসে, ব্যাস বের করতে বলে, তখন আমাদেরকে দুইটি জিনিস অ্যাপ্লাই করতে হয়। প্রথম তো পীড়ন থেকে দেখতে হয় ব্যাস কত বের হচ্ছে, এবং দেখতে হয় মোচড় কোণ থেকে ব্যাস কত হচ্ছে, এটা দেখতে হয়। এবং দুইটি ব্যাস বা দুইটি ডায়ামিটারকে আমাদেরকে কম্পেয়ার করতে হয়। যে ডায়াটার মান আমাদের কাছে বেশি মনে হয়, সেটা আমরা অ্যান্সার হিসেবে কল্পনা করি। তাহলে যে ডায়াটা আমাদের কাছে বেশি, সেটাই আমরা বলি এটি হচ্ছে নিরাপদ ব্যাস, অথবা এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো চলো আমরা গিভেন ডাটাগুলো তুলি এবং ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে গিভেন ডাটাগুলো, যদি আমি এখান থেকে কালেক্ট করি, প্রথমেই বলেছে শেয়ার পীড়ন, তাহলে শেয়ার পীড়ন 50 মেগাপ্যাসকেল এবং মোচড় কোণ 1 ডিগ্রি, এটা অতিক্রম করবে না, তাহলে মোচড় কোণ 1 ডিগ্রি। প্রশ্নে বলছে যে শ্যাফটের যে দৈর্ঘ্য, সেটি হচ্ছে ব্যাসের 26 গুণ, তাহলে লেন্থ এল ইকুয়াল আমরা 26 ইন্টু ডি লিখতে পারি, ব্যাসের 26 গুণ। এরপরে প্রশ্নে পি দেওয়া আছে, যেটা হচ্ছে 4.5 মেগাওয়াট, এই পরিমাণ শক্তি সঞ্চালন করে, এবং হার্টস দেওয়া আছে, অর্থাৎ 3 হার্টস। এখানে এটা এন এর মান কেন দিলাম, হার্টস মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতটুকু সাইকেল সম্পন্ন করে, এটা আমরা এন দিয়ে প্রকাশ করলাম, এটা ঘূর্ণন সংখ্যাও রিপ্রেজেন্ট করে। এবং জি এর মান দেওয়া আছে 83 গিগাপ্যাসকেল। এই মানগুলো মূলত আমাদের দেওয়া আছে, এটা এখন আমাদেরকে সলভ করতে হবে, ডি বা ব্যাসটা বের করতে হবে। ঠিক আছে, ব্যাস কিন্তু উল্লেখ করেও বলেনি, বলছে দৈর্ঘ্যের থেকে ব্যাসটা কি হবে, 26 গুণ বেশি হবে। তাহলে যখন আমাদেরকে ব্যাস বের করতে হবে, আমরা জানি আমাদের এই যে শেয়ার পীড়ন দেওয়া আছে এবং টুইস্টিং অ্যাঙ্গেল, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করেই আমাদের ডি এর মান বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা যেই সূত্র অ্যাপ্লাই করি না কেন, আমরা শেয়ার পীড়নের সূত্র জানি, 16t পাই ডি পাওয়ার কিউব। ঠিক আছে, তো এখানে আমাদের টি বা হচ্ছে টর্ক প্রয়োজন, যেটা প্রশ্নে আমাদের দেওয়া নেই। কি দরকার, টর্ক। এই টর্ক ছাড়া আমরা ম্যাথ সমাধান করতে পারবো না। আমরা টুইস্টিং অ্যাঙ্গেল হোক এবং শেয়ার পীড়ন, দুইটার ক্ষেত্রেই আমাদের টর্কের প্রয়োজন। তো প্রথমেই আমাদেরকে টর্ক বের করতে হবে, এবং সেই টর্ক বের করার জন্য আমরা এই পাওয়ারের সাহায্য নিব। ঠিক আছে, আমাদের খেয়াল থাকার কথা, আমরা জানি পাওয়ার সমান 2 পাই এন টি। দেখো এখান থেকে খুবই সহজে আমরা এই টি এর মানটা বের করে ফেলতে পারবো। অতএব টি ইকুয়াল আমরা তখন বলতে পারবো পি ডিভাইডেড বাই 2 পাই এন। তাহলে এখানে যদি আমরা এখন অ্যাপ্লাই করি, 4.5 মেগাওয়াট আছে, মেগাটাকে আমরা কি করতে পারি, 10 পাওয়ার 6 দিলে এটা ওয়াটে কনভার্ট হয়ে গেল। 2 পাই ইন্টু এন এর মান কত আমাদের, 3 বসায় দাও, তাহলে এখান থেকে আমরা টর্ক পাবো 238,731.85 নিউটন মিটার। এই টর্ক ব্যবহার করে এখন আমরা শেয়ার পীড়নের সূত্র অ্যাপ্লাই করব, সেখান থেকে একটা ব্যাস বের করব, টুইস্টিং অ্যাঙ্গেলের জন্য আরেকটা ব্যাস বের করব, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে দেখো আবার আমরা এই যে শেয়ার স্ট্রেস যদি ব্যবহার করি, আমরা জানি শেয়ার স্ট্রেস সমান হচ্ছে 16t পাই ডি কিউব, এই হইল আমাদের সূত্র। এখান থেকে খুবই সহজে দেখো আমরা ডি বের করতে পারবো, কারণ বাকি মানগুলো আমাদের জানা আছে। এটা হচ্ছে 50 মেগাপ্যাসকেল মানে কত, 10 পাওয়ার 6, 16 ইন্টু টি, টি মানে হচ্ছে টর্ক, যেটা আমরা এখনই বের করলাম, 85 পাই ডি কিউব। এই যে দেখো ডি হচ্ছে আমাদের আননোন, তাহলে একটা ইকুয়েশন একটা আননোন আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এখান থেকে ডিটা কত আসে বলো তো, এখান থেকে ডি এর মান আসে 0.289 মিটার। তাহলে এটা আমরা শেয়ার স্ট্রেস থেকে বের করলাম। এখন আমাদের আবার টুইস্টিং অ্যাঙ্গেলের সূত্র ব্যবহার করে ডি এর মান বের করে দেখতে হবে যে আসলে ডি এর মানটা কত আসছে। আবার আশা করি তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, টুইস্টিং অ্যাঙ্গেলের জন্য শর্টকাট একটা ফর্মুলা আমাদের জানা আছে, 884 এলটি জি ডি পাওয়ার 4। ঠিক আছে, এই সূত্র আশা করি তোমরা জানো, খুবই শর্টকাট।
হ্যাঁ, এগুলো যখন আমরা ক্লাসে করাই খুবই বড় বড় ম্যাথগুলো খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি সলভ করি, টুইস্টিং অ্যাঙ্গেল 1 ডিগ্রির থেকে বেশি হবে না, 584। এটা মূলত একটা কনডেন্স ফর্ম সূত্রের। এলটি, এল এর মান দেখো কতটুকু, দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের 26 গুণ, তাহলে এখানে এল এর পরিবর্তে আমরা লিখতে পারবো 26 ইন্টু ডি। ঠিক আছে, এল এর পরিবর্তে। এবং টি হচ্ছে আমাদের টর্ক, টর্কের মানে যে আমরা বের করেছি 238731.85 বসিয়ে দিলাম। নিচে হচ্ছে জি ডি পাওয়ার 4, জি এর ভ্যালু আমাদের জানা আছে 83 গিগা প্যাসকেল, তাহলে 83 ইন্টু 10 পাওয়ার 9 হবে, গিগার জন্য 10 পাওয়ার 9। জি এবং ডি পাওয়ার 4 দেওয়া আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, উপরে একটা ডি, নিচে 4টা ডি, 4টা ডি ক্রস করলে নিচে থাকবে 3টা ডি, ডি পাওয়ার 3। এখানেও দেখো একটা ইকুয়েশন একটা আননোন। ঠিক আছে, 1 ইকুয়াল এই পুরোটা, এটাকে সহজে আমরা ক্যালকুলেট করতে পারবো। এই ডিকে আমরা আর গুণ করলে একের সাথে গুণ হয়ে ডি পাওয়ার কিউব থেকে যাবে। এটা আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা পাবো 0.352 মিটার। এখন দেখো আমরা শেয়ার স্ট্রেসের ফর্মুলা অ্যাপ্লাই করেও ডি এর একটা মান বের করলাম, যেটা হচ্ছে 0.289, এবং টুইস্টিং অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করলাম 0.352। আর আমরা বলছিলাম দুইটি ব্যাস আমাদের কাছে আসবে, যেই ব্যাসটি আমাদের কাছে বড় মনে হবে সেটি আমাদের জন্য নিরাপদ, অথবা সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কোনটা আমাদের ব্যাসটি বড়, আমাদের টুইস্টিং অ্যাঙ্গেল থেকে যে মানটি বের করলাম 0.352 মিটার, এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রশ্ন যখন বললো ব্যাস বের করো, তখন আমরা এই অংশে আসে ডি এর মান এখানে অ্যান্সার দেব। অথবা আমরা ম্যাথের শেষে লিখতে পারি যে আমাদের নিরাপদ অথবা কাঙ্ক্ষিত ব্যাসের মান হচ্ছে 0.352 মিটার। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী ম্যাথটা আমরা সমাধান করি। এটি মূলত রিপিটেড একটা প্রশ্ন, কারণ এটা 2004-05 সেশনে এসেছিল ডুয়েট এক্সামে, আবার 2024-25 সেশনেও এটা রিপিট হলো। ঠিক আছে, তো প্রশ্নটা এরকম, আমাদেরকে একটা ফিগার দেওয়া আছে, এটা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একটা শেপ দেওয়া আছে। এই শেপের ওয়াই এক্সিসের সাপেক্ষে প্রথম মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। অর্থাৎ আমাদের যেই একটা কার্ভ শেপ দেওয়া আছে, এটার ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে হবে, তবে ওয়াই এক্সিসের সাপেক্ষে। ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। সাধারণত আমরা এক্স অক্ষে যেটা বের করি এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এ। ঠিক আছে, যখন আমরা এক্স অক্ষ এর সাপেক্ষে করি, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ওয়াই এক্সিসের সাপেক্ষে করতে, তাহলে মূলত আমাদের বের করতে হবে কি, কিউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এক্স ডি এ। এই যে আমাদের ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে আমাদের মোটামুটি ম্যাথ শেষ। তো এই ম্যাথ করার জন্য আমাদের যে জিনিসগুলো করতে হবে, আমাদের প্রশ্ন এটা ফিগার, এখান থেকে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি, ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি। এই ইকুয়েশনের সাহায্যে আমাদের যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ এখানে এ পয়েন্ট এখানে বি পয়েন্ট কল্পনা করব, এদের আমরা স্থানাঙ্ক বের করব, এবং এই স্থানাঙ্কের মানগুলো যদি আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভেরিয়েবল এ এবং বি এর মান আমরা পেয়ে যাব। এইগুলো ব্যবহার করে আমরা এটা সলভ করব। তাহলে চলো প্রথমে আমরা যে জিনিসটা করি, আমাদের যেই দেয়া আছে গিভেন দ্যাট ইকুয়েশনটা আমরা তুলি ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। এখান থেকে আমরা চাইলে ওয়াই এর মানটা বের করে নিতে পারি। দেখো ওয়াই ইকুয়াল আমরা রুট ওভার এ এক্স প্লাস বি, এটা লিখতে পারি কিনা, এটা একটা ইকুয়েশন রাখলাম আমি। দেখো ওয়াই ইকুয়াল রুট ওভার এ এক্স প্লাস বি, আমি ওয়াই এর একটা ভ্যালু বের করে নিলাম। এখন দেখো আমাদের যখন আমরা ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, প্রথমে আমাদেরকে ক্ষুদ্র ফালি একটা যদি আমরা কল্পনা করি, আমরা যদি এই শেপের মধ্যে ক্ষুদ্র একটা ফালি কল্পনা করি, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বা ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, আমরা ইন্টিগ্রেট করলে পুরো শেপের জন্য বের করে ফেলতে পারবো খুবই ইজিলি। তাহলে দেখো আমরা এখানে একটা ক্ষুদ্র ফালি কল্পনা করি, তাহলে দেখো একটা স্মল পোর্শন আমি এখান থেকে কেটে নিলাম বা ক্ষুদ্র একটা ফালি কল্পনা করলাম। এটাকে আমি এই যে হাইটটা, এটাকে আমি ওয়াই বলছি, আর যেহেতু এটা ক্ষুদ্র এটাকে আমি ডি এক্স বলছি। ঠিক আছে,
এর দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রস্থ আমি ডিএক্স ধরলাম এবং উচ্চতাটা হাইটটাকে ওয়াই দিয়ে কল্পনা করলাম। এখন আমরা এই ক্ষুদ্র ফালির জন্য ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কল্পনা করব এবং এটাকে ইন্টিগ্রেট করে পুরো শেপের জন্য আমরা বের করতে পারব। আচ্ছা, তার আগে আমি এ এবং বি এর স্থানাঙ্কগুলো বের করি। স্থানাঙ্ক কিভাবে বের করা যায়? খুবই সহজ। দেখো, আমরা জানি এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা 0 0 রেখা। এখান থেকে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক খুবই সহজে বের করা যায়। সেটা কি? স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ এবং কোটির মান, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান। এই পয়েন্টে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কত, সেটাই হচ্ছে এখানকার স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুতে দেখো এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে? 3 মিটার পর্যন্ত। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু 0, কারণ এক্স অক্ষে সকল ওয়াই এর মান 0, অথবা আমরা খুবই সহজে বুঝতে পারছি এটার কোনো ওয়াই অক্ষের দূরত্ব নেই, তার মানে এটা 0। তাহলে এ বিন্দু হচ্ছে 0, এ বিন্দুর স্থানাঙ্ক 3, 0। এই পয়েন্টের স্থানাঙ্ক দেখো আমরা খুব সহজে পারবো, 3 এবং এটা 5, এতটুকু 3 এতটুকু 5, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এটা 8 পরিমাণ এসেছে এবং ওয়াই অক্ষ পরিমাণ 0, কারণ ওয়াই এর কোনো ভ্যালু নেই। এখন আমার তো এ এবং বি লাগবে, এটা বের করলাম। কারণ কি? দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব সমান, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানেও 8 এবং ওয়াই এর ভ্যালু এই 0 থেকে শুরু করে কতটুকু উচ্চতায়? দেখো 10 মিটার, এতটুকু হাইট একই, অর্থাৎ 0 থেকে ওয়াই অক্ষে কতটুকু দূরত্ব ডিসটেন্স অতিক্রম করেছে? 10। তাহলে এটা হবে 10। তাহলে এখান থেকে আমি এ বিন্দুর স্থানাঙ্ক 3, 0 এবং বি এর স্থানাঙ্ক 8, 10 এই জিনিসটা পেয়ে যাই। এখন এ বিন্দু এবং বি বিন্দুতে যদি আমরা এই ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এক্স প্লাস বি এই সমীকরণটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি এ এবং বি এর মান পেয়ে যাব। কিভাবে দেখো তো? ফ্রম পয়েন্ট এ পয়েন্টের জন্য কল্পনা করো। তাহলে এ পয়েন্ট হচ্ছে 3, 0, অর্থাৎ এক্স এর মান 3, ওয়াই এর মান 0। তাহলে ওয়াই স্কোয়ার অর্থাৎ 0 উপর স্কোয়ার ইকুয়াল এ এক্স, এ তো কনস্ট্যান্ট থেকে গেল, এক্স এর ভ্যালু 3, তাহলে আমরা পাবো 3x প্লাস বি। এটা আমাদের আরেকটা সমীকরণ। আবার আমরা যদি বি পয়েন্টের জন্য কল্পনা করি, বি পয়েন্টের স্থানাঙ্ক 8, 10, তাহলে ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু 8, এখান থেকে 10 স্কোয়ার ইকুয়াল 8x প্লাস বি, 8a প্লাস বি। এটা আমার 3 নম্বর সমীকরণ। এখন দেখো 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে এইখানে হবে এ। আচ্ছা, কারণ আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাইছি। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা সলিউশন করি, দুইটি ইকুয়েশন এবং দুইটি আননোন এ এবং বি, এটা তোমরা ক্যালকুলেটরে খুবই সহজে সলিউশন করলে এ এর মান আসবে 20, বি এর মান আসবে -60। এ এবং বি এর মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন খুবই সহজে আমরা যদি সরাসরি সূত্র অ্যাপ্লাই করি তাহলেই দেখো হয়ে যাবে। আমরা জানি উই নাও দ্য ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া QY is equals to integration of x dA। x এবং dA মূলত হচ্ছে এরিয়া অফ স্মল পোর্শন। আমরা যে ক্ষুদ্র একটা ফালি কল্পনা করছি তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই dA। তো এই যে ক্ষুদ্র ফালিটা যদি আমি আলাদা অঙ্কন করে তোমাদের দেখাই, কিছুটা এরকম একটা আয়তক্ষেত্রের মতো, যার দৈর্ঘ্যকে আমরা y কল্পনা করলাম আর প্রস্থকে dx, তাই তো? তাহলে বলো তো, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখান থেকে dA ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ বলতে পারি কিনা, y dx। তাহলে এই dA কে আমি y dx লিখতে পারি। তাহলে দেখো x রেখে দিলাম এবং এই dA কে আমি লিখতে পারবো y dx, ঠিক আছে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, 1 নাম্বার ইকুয়েশনে আমরা যে 1 নাম্বার ইকুয়েশন বের করলাম সেখানে কিন্তু আমরা এই y এর একটা ভ্যালু বের করেছি। সেটা যদি আমরা এখানে ইনক্লুড করি তাহলে x এবং y এর ভ্যালু কি? √ax প্লাস b, √ax প্লাস b dx। y এর ভ্যালুটা শুধু এখান থেকে আমরা বসালাম। আবার আমরা 2 নম্বর এবং 3 নম্বর সলিউশন করে বি, এ এবং বি এর মান কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি।
তাহলে এখান থেকে আমরা এক্স রুট ওভার এ এবং বি এর মান যদি ইনক্লুড করি তাহলে আমরা পাই এটা। এখন এটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্র ফালির ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, কিন্তু আমাদের তো বের করতে হবে পুরো সেকশনটার জন্য। তো পুরো সেকশনটার জন্য আমাদেরকে এখন ইন্টিগ্রেশনের লিমিট অ্যাপ্লাই করতে হবে। আমরা এতক্ষণ যা করলাম এটা হচ্ছে সেই ক্ষুদ্র ফালিটার জন্য। এখন যদি আমরা পুরোটার জন্য করতে চাই তাহলে আমাদেরকে লিমিট বসাতে হবে। অর্থাৎ দেখো এই যে আমার এই পুরো সেকশনটা এক্স অক্ষে শুরু কোথায় শেষ কোথায়, এই লিমিটটা আমাকে বসাই দিলে আমি পুরো সেকশনের জন্য ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলতে পারবো। এখানে দেখো আমার শুরু হয়েছে এখানে, এখন শেষ হয়েছে এখানে, অর্থাৎ এই অংশটুকু আমার হচ্ছে লিমিট। তাহলে এখানকার এবং এখানকার স্থানাঙ্ক আমরা খুব ভালোভাবে জানি, এটা 3 এবং 8, অর্থাৎ এটা 0 থেকে 3 মিটার যাওয়ার পর শুরু হয়েছে এবং 8 মিটার যায় ঠেকে গেছে। তাহলে শুরুটা 3 মিটার থেকে, শেষ 8 থেকে। তাহলে আমরা লোয়ার লিমিট দিব 3 এবং আপার লিমিট দিব 8। ঠিক আছে, এই লিমিট বসানোর কারণে এটার ক্ষুদ্র ফালির ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া না থেকে পুরো সেকশনের জন্য থেকে যায়। তাহলে দেখো আমরা পেলাম ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 8 লোয়ার লিমিট 3 এক্স ইন্টু রুট ওভার 20x মাইনাস 60 ইন্টু ডিএক্স। এটাকে তোমরা চাইলেই আরও সূত্র অ্যাপ্লাই করে লম্বা একটা ক্যালকুলেশন করা যায়, সেটা চাইলেই করতে পারো, অথবা এটা তোমরা যদি সিম্পলি ক্যালকুলেটরে চাপ দাও, সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তাহলে অ্যান্সার আসে 200। ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার একক হচ্ছে মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে যেটা বললাম, আমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়, সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমাদের ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসে তোমরা মানটা বসিয়ে দিলেই সরাসরি 200 অ্যান্সার দিয়ে দেবে। এ পর্যন্ত অ্যান্সার রাখলেও হয়। কেউ যদি অটোমেটিক না করে এখানে ম্যানুয়ালি করতে চাও তাহলে আমাদের কিছু করতে হবে না, আমাদের এখানে ফ্যাক্টরাইজ করতে হবে, এই 20কে বের করে নিতে হবে, তাহলে এখানে x-3 থেকে যাবে। এখানে আমাদেরকে আরেকটা ভেরিয়েবলে কনভার্ট করে কিছুটা ক্যালকুলেশন করলে আমরা ঘুরে ফিরে এই অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে।